দেখো, এই ভিডিওতে আমি তোমাদের মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার সম্পর্কে বোঝাবো। মূলদ সংখ্যার দু ধরনের ডেফিনেশন এবং একবার দেখে আমরা বলতে পারবো যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা মূলদ সংখ্যা নয়, এটাও আমরা বুঝবো। দেখো, মূলদ সংখ্যার প্রথম যেটা বোঝাবো সেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনের তিনটে অংশ খুব গুরুত্বপূর্ণ, সেই তিনটে অংশ প্রথমে আমি বলে নেব, তারপর দেখো অন্যটা বলছি। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, এটা আমার প্রথম কথা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা হবে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে q নট ইকুয়াল টু 0 হবে, সেই সমস্ত সংখ্যাকেই আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে কি বললাম, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p/q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0, সেই সমস্ত সংখ্যাকেই মূলদ সংখ্যা বলবো। এটা আমার ডেফিনেশন 1। পরে ডেফিনেশন 2তে আসবো। এইটা দিয়ে আমি আগে প্রথমে বুঝে নেব। প্রথমে দেখো, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর কথা বলছি। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কী কী? 1, 2, 3, 4 এরকমভাবে 100 হতে পারে, কেউ যদি আবার বলে 1000, ক্রোর, লাখ, সমস্ত কিছুই পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি 2কে আমরা প্রথম কন্ডিশন p/q আকারে প্রকাশ করতে পারবো কিনা দেখো। 2 সমান আমরা লিখতে পারি 2/1, তাহলে p/q আকারে প্রকাশ হলো। এখানে p সমান হচ্ছে 2 আর q সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 2 নম্বর কন্ডিশন, p/q পূর্ণ সংখ্যা আমরা জানি, 2 আর 1 দুটোই পূর্ণ সংখ্যা, সুতরাং p/q পূর্ণ সংখ্যা। 3 নম্বর পয়েন্ট দেখো, q নট ইকুয়াল টু 0, q এখানে 1, নট ইকুয়াল টু 0 অবভিয়াসলি, তাহলে 2 আমাদের মূলদ সংখ্যা। এইভাবে আমি বলতে পারি সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই মূলদ সংখ্যা। এবার ঋণাত্মকগুলো চেক করব। ঠিক আছে, এটা এক্সাম্পল 1 বললাম। এবার আরও একটা এক্সাম্পল দেখো, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো। ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে -1, -2, -3 এইভাবে যতগুলো আছে সবগুলোই কি তাহলে মূলদ সংখ্যা হবে? দেখা যাক, আমি চেক করব -3 দিয়ে। দেখো, -3 মানে আমি লিখতে পারি -3/1, তাহলে p/q আকারে প্রকাশ করা গেছে, প্রথম কন্ডিশন স্যাটিসফাইড। দেন p সমান আমরা এখানে কি পাচ্ছি? -3, q সমান পাচ্ছি 1, তাহলে p/q দুটোই পূর্ণ সংখ্যা। -3 ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলেও সে তো পূর্ণ সংখ্যায়, আর 1ও অবশ্যই পূর্ণ সংখ্যা, তাহলে 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাইড। 3 নম্বর কন্ডিশন, q নট ইকুয়াল টু 0, এখানে দেখো q ইকুয়াল টু 1, অবভিয়াসলি এটা নট ইকুয়াল টু 0, সুতরাং থার্ড কন্ডিশন স্যাটিসফাইড। সমস্ত তাহলে ঋণাত্মক সংখ্যাগুলোই, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোই আমাদের হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আরও একটা এক্সাম্পল যেটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি, তাহলে 0 কী হবে? 0টাও দেখো, 0 সমানও আমরা লিখতে পারি 0/1, তাহলে এখানেও p/q ফর্ম হলো, সুতরাং p/q আকারে প্রকাশ করা গেছে। সেকেন্ড কন্ডিশন, p সমান 0 আর q সমান 1, দেখো দুটোই পূর্ণ সংখ্যা, সুতরাং p/q পূর্ণ সংখ্যা হলো। 3 নম্বর কন্ডিশন, q এর মান তো 1, সুতরাং এটাও নট ইকুয়াল টু 0, সুতরাং 0টাও হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম দেখো, সমস্ত 1, 2, 3, 4 এইভাবে সমস্ত পূর্ণ সংখ্যাগুলোই অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা আমরা পেলাম। আরও কি কি সংখ্যা আছে এবার আমি লক্ষ্য করি। এই 1, 2 এর মাঝেও অনেক সংখ্যা রয়েছে। 1 আর 2 এর মাঝে কি কি সংখ্যা রয়েছে দেখো, 1 আর 2 এর মাঝে রয়েছে হাফ, 1 পূর্ণ 1/2, এটাও রয়েছে। 1 পূর্ণগুলো সংখ্যাগুলো সমস্ত রয়েছে। এটা কি তাহলে মূলদ সংখ্যা? বা ভগ্নাংশগুলো রয়েছে শূন্যের পরে, আমরা কি বলি এটা? তাহলে আমি এখন চেক করব যে ভগ্নাংশগুলো থাকে সেগুলো কীরকম। এক্সাম্পল হিসেবে বলছি, দেখো এক্সাম্পল হিসেবে যদি বলি যে 5/6, এটা একটা ভগ্নাংশ p/q আকারে অলরেডি রয়েছে, এখানে p সমান 5 আর q সমান হচ্ছে 6, তাহলে সেকেন্ড কন্ডিশন দুটোই পূর্ণ সংখ্যা, 5, 6 দুটোই পূর্ণ সংখ্যা। আবার 3 নম্বর কন্ডিশন, q, এখানে qটা হচ্ছে 6, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে সমস্ত ভগ্নাংশ, এটা যদি নেগেটিভ দিয়ে করি তাহলে -5/6, সেক্ষেত্রেও দেখো p সমান হবে -5, q সমান হবে 6, তাহলে দুটোই পূর্ণ সংখ্যা আর q এর মান 6, নট ইকুয়াল টু 0, সুতরাং 3 নম্বর পয়েন্টও ফুলফিল করছে। তাহলে সমস্ত ভগ্নাংশগুলোই আমাদের মূলদ সংখ্যা, নেগেটিভ বা পজিটিভ। এবার লক্ষ্য করো, যদি আমাদের √4 থাকে, √4 সমান আমরা লিখতে পারি কি 4 মানে 2 × 2, তাহলে দুটোর থেকে একটা বেরোবে, তাহলে এই 2টা 2 আমরা জানি
যে মূলদ সংখ্যা আমরা এইভাবে দেখিয়েছি। সুতরাং √4 ভেতরে থাকলেও যদি আমরা মূলদ সংখ্যা আকারে বের করে নিতে পারি, সেক্ষেত্রে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার লক্ষ্য করো, √3 যদি ধরি, √3 এটা আমরা কোনোভাবেই এটার বাইরে বের করতে পারবো না। সুতরাং √3কে আমরা লিখতে পারি √3/1। p/q আকারে প্রকাশ করা গেছে। p সমান দেখো √3, q সমান হচ্ছে 1। এখানে লক্ষ্য করো, এই √3 তো পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এই √3 মূলদ সংখ্যা নয়। প্রথম আমরা পেলাম মূলদ সংখ্যা নয়। তাহলে একই রকমভাবে যদি √5 বলি, √7 বলি, √11 বলি, যেগুলোকে আমরা রুটের বাইরে বের করতে পারবো না, সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা নয়। কিন্তু যদি √9 বলি, সেক্ষেত্রে √9কে আমরা রুটের বাইরে বের করে নিতে পারছি, সুতরাং এটা মূলদ সংখ্যা হয়েছে। নেক্সট আরেকটা উদাহরণ দেখো দেব, ডেফিনেশন বলবো মূলদ সংখ্যার। যদি ধরো এরকম সংখ্যা থাকে 0.5 কি তাহলে মূলদ সংখ্যা? 0.5 মানে আমরা জানি 5/10। তাহলে এটাকে দেখো 5/10 কাটাকাটি করলে 1/2, তাহলে p/q আকারে প্রকাশ করা গেছে। p এর মান 1 আর q এর মান 2। এখানে p আর q দুটোই পূর্ণ সংখ্যা, আর qটা দেখো ≠0, সুতরাং এটা আমাদের পূর্ণ মূলদ সংখ্যা হচ্ছে। নেক্সট দেখো, যদি এরকম 0.3 পৌনঃপুনিক থাকে, 0.3 পৌনঃপুনিক মানে 0.3333 এরকম, এটা আমরা ক্লাস 7-এ দেখেছি। এটা যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, যেহেতু একটার মাথায় পৌনঃপুনিক আছে, সুতরাং একটা 9 দিয়ে ভাগ হয়, তাহলে 3 1 আর এটা 3, তাহলে হচ্ছে 1/3। দেখো p/q আকারে প্রকাশ করা গেছে। p এর মান এখানে 1, q এর মান হচ্ছে 3, তাহলে p/q দুটোই পূর্ণ সংখ্যা হয়েছে, আর q এর মানটা 3, সুতরাং ≠0, মানে √3 পৌনঃপুনিক থাকলেও আমাদের সেটা তোমার মূলদ সংখ্যা হচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যেখানে 3 4 5 এরকমভাবে অসীম পর্যন্ত রয়েছে, সেখানে আমরা কি পাবো? তাই তো, সেখানে আমরা কি দশমিকে ভগ্নাংশে পরিণত করতে পারবো? কিভাবে করব? আমরা যদি 0.345 থাকতো, তাহলে আমরা অবশ্যই করে ফেলতে পারতাম। দশমিকের পরে যেহেতু 3টে সংখ্যা রয়েছে, 3টে সংখ্যার দশমিক ওঠাতে হলে একের পরে 3টে শূন্য দিয়ে ভাগ করে দিতাম। সেখানেই দেখো p/q আকারে লেখা যেত, সুতরাং এটা মূলদ সংখ্যা হয়ে যেত। কিন্তু এটার বিস্তৃতিটা কীরকম? অসীম, অনাবৃত। এখানেও অসীম সংখ্যা রয়েছে, কিন্তু এটা আবৃত দশমিকে পরিণত করা গেছে। তাহলে দেখো, এই দুটো ক্ষেত্রে যেখানে দশমিকের পর সসীম সংখ্যক সংখ্যা রয়েছে, সেটাও মূলদ। যেখানে দশমিক সংখ্যাটা অসীম কিন্তু এটা আবৃত, সুতরাং এটাতেও মূলদ সংখ্যা পাচ্ছি। এটা আমাদের সসীম সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। এটা আমাদের হচ্ছে অসীম কিন্তু আবৃত, অসীম ও আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, আর এই দুটো ক্ষেত্রে আমরা পাচ্ছি কি? মূলদ সংখ্যা। ভালোভাবে খেয়াল করো, মূলদ সংখ্যা। আর কিন্তু এটার ক্ষেত্রে যেখানে দশমিকের বিস্তারটা কি? অসীম আর অনাবৃত। এই দশমিকের বিস্তার অসীম অনাবৃত হলে সেটা হবে অমূলদ, এটা মনে রাখবে। তাহলে তোমরা ডেফিনেশন মূলদ সংখ্যার কি বলবে? যে সমস্ত সংখ্যার দশমিকের বিস্তার সসীম অথবা অসীম আবৃত, তাদের মূলদ সংখ্যা বলবে। আর যে সমস্ত সংখ্যার দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত, তাদেরকে বলা হবে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দুভাবে ডেফিনেশন পাচ্ছি। এবার যদি তোমাকে এরকম একটা সংখ্যা দেওয়া থাকে, তুমি এটা বলতেই পারবে, দেখো এখানে সসীম দশমিক সংখ্যা, সুতরাং এটা মূলদ সংখ্যা। আবার ধরো এরকম দেওয়া আছে 4 2 3 এর মাথায় পৌনঃপুনিক, তাহলেও বলতে পারছো এটা অসীম কিন্তু আবৃত, সুতরাং এটা মূলদ সংখ্যা। আবার যদি এরকম দেওয়া থাকে 4 2 3 4 এরকমভাবে ডট ডট চিহ্ন দেওয়া আছে, দেখো এটাতে আবৃত করা যাচ্ছে না, এখানে আবৃত করা যাচ্ছে না, অসীম অনাবৃত, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই হলো আমাদের টোটাল মূলদ এবং অমূলদ সংখ্যার ডেসক্রিপশন। যদি কারোর বুঝতে কোনো অসুবিধে হয়, কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলেও জানিও, আর কমেন্ট শেয়ার করো।